सपना और वासु घरेर बाइरे बैडमिंटन खेलछिल। मासूम আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমি আর খেলতে পারছি না। বাস এতেই ক্লান্ত হয়ে গেলি? তুমি তো আমাকে হারানোর কথা বলছিলে। হ্যাঁ বাবা, হ্যাঁ আমি হার মেনে নিচ্ছি। এরকমটা চলবে না, তাহলে কিন্তু আমাকে আইসক্রিম খাওয়াতে হবে। গতবারেও আমি খাইয়েছিলাম, প্রত্যেকবারে আমি কেন খাওয়াবো? কেননা প্রত্যেকবার তুমি হেরে যাও, এই জন্যই। ঠিক আছে বাবা, তোমার কথাই থাক। सपना और वासु आइसक्रीम खावार जोन्नो हेঁটে हेঁটে যাচ্ছিল। তখন ওরা আইসক্রিমওয়ালার ডাক শুনতে পেয়ে গেল। আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। মনে হচ্ছে আইসক্রিমওয়ালাটা পাশের গলিতেই আছে। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। একটা গলি থেকে অন্য গলিতে চলে যায়, কিন্তু আইসক্রিমওয়ালা আবার অন্য গলিতে চলে যায়। এই আইসক্রিমওয়ালা আঙ্কেল এত তাড়াতাড়ি কেন চলে যাচ্ছে? একটু আগেই তো এখানে ছিল, এখনই আবার কোথায় গেল? তুমি এত আস্তে চললেও তো পালিয়েই যাবে। হ্যাঁ হ্যাঁ চলো, এখন তাড়াতাড়ি যাওয়া যাক। দুজনে তাড়াতাড়ি চলতে লাগলো, আর কিছু দূরেই দুজনে আইসক্রিমওয়ালাকে দেখতে পেল। আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, আসুন আসুন, ঠান্ডা আইসক্রিম খান। আইসক্রিমওয়ালা এমন জায়গায় দাঁড়িয়ে ছিল যেখানে আশেপাশে কেউই ছিল না। তখন বাসু আর সপনা আইসক্রিমওয়ালার কাছে চলে গেল। আঙ্কেল, আপনি এত তাড়াতাড়ি কেন চলে যান? আমি কখন থেকে আপনাকে ধাওয়া করছি। দাদা, আমাকে এখনো অনেক জায়গায় যেতে হবে। আস্তে আস্তে করে চললে আইসক্রিম কি করে বিক্রি করতে পারবো? আর গ্রীষ্মকালে তাড়াতাড়ি এটা বিক্রি করতে না পারলে এটা গলে যাবে। সেসব তো ঠিক আছে, কিন্তু এখানে কাকে ডাকছিলে? এখানে তো আশেপাশে কেউ নেই। আরে ম্যাডাম, ভূত প্রেত আমার আইসক্রিম খায়, আমি ওদেরকেই ডাক দিচ্ছিলাম। আঙ্কেল, বাতেলা ঝাড়ো না, আমরা আলিবাগ থেকে এসেছি নাকি? তোমার কি বাসুকে দেখে ভূত মনে হচ্ছে? হ্যাঁ স্বপ্না, এইসব ছাড়, এখন বল যে কোন ফ্লেভারের আইসক্রিম তুই খাবি? আমি ম্যাঙ্গো খাবো। আঙ্কেল, একটা ম্যাঙ্গো দিন আর একটা ভ্যানিলা। আইসক্রিমওয়ালা দুজনকে আইসক্রিম দিয়ে এটা বলল, দাদা তোমরা ভূত প্রেতে বিশ্বাস করো? হ্যাঁ, আমি তো ভূতে একদমই বিশ্বাস করি না। স্বপ্না, তুই করিস নাকি? এরকম কথা বলো না, আমার ভয় করে। এত রাতে কেউ ভূতের কথা বলে নাকি? আইসক্রিমওয়ালা আর বাসু দুজনে হাসতে শুরু করলো। ভয় পাবেন না ম্যাডাম, সব ভূতেরা খারাপ হয় না। ভালো কিংবা মন্দ, ভূত বলে আদবে কিছু নেই। আরে না সাহেব, ভূত সত্যি হয়, কিছু ভালো হয় আর কিছু ভূত খারাপ হয়। আমি তো এটাও শুনেছি যে এই এলাকাতেও একটা ভূত ঘুরতে থাকে। সপনা ভয় পেয়ে যায়। আঙ্কেল, তুমি ভূতেদের কথা কেন করছো? আমার ভয় করছে, এরকম কথা বলো না। তুমি কেন ভয় পাচ্ছ? আমি আছি না তোমার সাথে। হ্যাঁ তো আঙ্কেল, আপনি ভূতের ব্যাপারে বলছিলেন, আপনি বলুন, আমি ভয় পাই না। অনেক বছর আগের কথা দাদা, আমারই মতো এখানে একটা আইসক্রিমওয়ালা আসতো। সবাই বলতো যে বেচারা খুব ভালো ছেলে, যদি কারোর কাছে টাকা নাও থাকে তখন আইসক্রিমওয়ালাটা আইসক্রিম দিয়ে দিত। ও ছোট ছেলে মেয়েদের খুব ভালোবাসতো, তার আশা মাত্রই সব ছোট ছোট ছেলে মেয়েরা ঘর থেকে বাইরে চলে আসতো। এখন ও কেন আসে না? আমি শুনেছি সেদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, আর ও নিজের আইসক্রিম বিক্রি করে বাড়ি ফিরছিল। রাস্তায় একটা নদী পড়তো, ওই নদীতে একটা কাঁচা পুল ছিল, আর যখনই ওই বেচারা ওই পুলের উপর দিয়ে যাচ্ছিল তখন পুলটা ভেঙে গেল, আর আইসক্রিমওয়ালা সাইকেলের সঙ্গে নিচে পড়ে নদীতে মরে গেল। ভগবান তার আত্মাকে শান্তি দিক। তুমি কি তাকে দেখেছো? আমি ওকে দেখি তো নি, কিন্তু সবাই এরকম বলছিল যে যে কেউ তার কাছ থেকে প্রথমবার আইসক্রিম নিত ও তাদের থেকে কখনো টাকা পয়সা নিত না। ও সত্যি খুব ভালো মানুষ ছিল। স্বপ্না ভয় পেয়ে গিয়ে খুব কাঁপছিল। ব্যাস, অনেক হয়েছে, এবার এইসব হরার কথা বন্ধ করো, আমি বাড়ি যাব। আইসক্রিমটা তো শেষ করে নাও। সেটা আমি যেতে যেতে খেয়ে নেবো। আরে ম্যাডাম, এত ভয় পাবেন না, আমি শুনেছি যে। আঙ্কেল, আমি আর কিছু শুনতে চাই না, চলো বাসু। বাসু আইসক্রিমে টাকা দিতে যায়, কিন্তু আইসক্রিমওয়ালা টাকা নিতে মানা করে দিল। না দাদা, এটা আমার নিয়ম, আমার কাছ থেকে যে কেউ প্রথমবার আইসক্রিম কিনে খায়
আমি তাদের থেকে টাকা কখনো নিই না। আপনিও মনে হয় ভূতের দ্বারা প্রভাবিত, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ইউ আর মোস্ট ওয়েলকাম। বাসু আর স্বপ্না ঘরের দিকে চলতে লাগলো। এই আইসক্রিমওয়ালাটাকে তোমার অদ্ভুত মনে হলো না? না তো, আমার তো কিছু অদ্ভুত লাগেনি। স্বপ্না পেছনে মুড়ে দেখলো, কিন্তু এ কি, আইসক্রিমওয়ালা ওখানে ছিল না। স্বপ্না এটা বিশ্বাসই করতে পারলো না। বাসু, আমার খুব ভয় করছে, তাড়াতাড়ি চলো। বাসু আর স্বপ্না তাড়াতাড়ি চলতে লাগলো। আর যখনই তাদের ঘরের কাছে পৌঁছে গেল, দুজনেই একটা আওয়াজ শুনতে পেল, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। দুজনে পেছনে মুড়ে দেখলো, আইসক্রিম, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম, আসুন আসুন, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খান। দুজনেই খুব ভয় পেয়ে গেল। বলেছিলাম না ম্যাডাম, সব ভূতেরা খারাপ হয় না। বাসু আর স্বপ্না অবাক হয়ে তার দিকে দেখেই রয়ে গেল। রাত তখন ঠিক 12টা বাজে। রিমা ঘরের একাই ছিল। হঠাৎ ঘরের জানলা আর দরজা আওয়াজ করতে থাকে। পাখা, লণ্ঠন সব দুলতে শুরু করে। রিমা খুব ভয় পেয়ে যায়। তখনই দরজার উপরে একটা ধাক্কার আওয়াজ শোনে। কে কে দরজা ঠকঠকাচ্ছে? রিমা, আমি এখানে, দরজা খোলো। রিমা তখন দরজা খোলে আর সামনে ওর ভাইয়ের গলা কাটা মুন্ডু ঝুলতে দেখা যায়। এইটা দেখে রিনা ভীষণ ভয় পেয়ে যায়। ওর ভাই তো বিয়ে বাড়িতে গেছিল। তারপরে ও নিজের ভাইকে ফোন করে বলে, দাদা, তুমি কোথায়? ব্যাস এই রাস্তাতেই আছি, পায়ে হেঁটে আসছি, কারণ আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে আর আমরা জঙ্গলের রাস্তা দিয়ে আসছি। ঠিক আছে দাদা, সাবধানে এসো। বিবেক আর ওর 3 বন্ধু বিয়ে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে থাকে। জঙ্গল দিয়ে যাওয়ার সময় ওরা হাসির আওয়াজ শুনতে পায়। আওয়াজ শুনে বিবেক বলে, আরে ভাই, মনে হচ্ছে এদিকে কোনো পার্টি হচ্ছে, চলো আমরাও একটু এনজয় করে নিই। হ্যাঁ ভাই, চলো, শুভ কাজে দেরি কিসের? 4 বন্ধুই হাসিটাকে অনুসরণ করতে করতে সেই জায়গায় পৌঁছে যায়। 4 জনে একটা গাছের পিছনে লুকিয়ে ওরা যা দেখে তা দেখে ওদের হাড় হিম হয়ে যায়। ভাই, আমরা কোথায় এসে গেছি? আরে ইয়ার, ভূত তো রক্তের পুকুরে স্নান করছে। এটা কি করে সম্ভব? হ্যাঁ ভাই, ওই দেখো, ভূত লোকেদের ধরে মেরে খাচ্ছে। শোনো বন্ধুরা, এখান থেকে পালাও তাড়াতাড়ি। তখনই ভূতের সর্দারদের নজর ওদের উপর গিয়ে পড়ে। যখন তারা পালানোর চেষ্টা করতে থাকে, বিবেকের কাঁধে নিজে থেকেই এসে চেপে বসে। কোথায় পালাচ্ছ তোমরা? এবার এখান থেকে বেঁচে পালাতে পারবে না। তোমাদের সবাইকে মেরে আমি রক্তের পুলে স্নান করে আরো মজা করব। ভূতকে বিবেকের কাঁধে বসে থাকতে দেখে এই 3 বন্ধুর যেন শ্বাসরুদ্ধ হয়ে যায়। কিন্তু তবুও নিজেদের বাঁচানোর জন্য এরা কোনো রকমের নিজেদের প্রাণ বাঁচানোর জন্য পালাতে থাকে এবং নিজেদের গ্রামে পৌঁছে যায়। আরে ভাই, আমরা বিবেককে বাঁচাতে পারলাম না। আরে ভাই, ভূতের সামনে আমরা কি করতে পারতাম? আরে বন্ধুরা, বিবেকই আমাদের প্রথমে ওদিকে নিয়ে গেছিল, আমাদের তো ওদিকে যাওয়ারই ছিল না। হ্যাঁ ভাই, কিন্তু এখন আমরা ওর বোনকে কি উত্তর দেব বলো? যা হয়ে গেছে সেটা বলে দেবো, কি আর করব। এদিকে ভূতের সর্দার বিবেকের গলা পাকড়ে ধরে নিজেদের ডেরায় নিয়ে যায়। ভূতেদেরকে সমর্পণ করে বলে, এই না, পার্টি করো। বাহ, আমাদের সর্দারের জয় হোক। একে দিয়ে তো আমাদের পার্টি আরো আনন্দের হয়ে গেল। ভূত বিবেককে গাছে উল্টো করে বেঁধে খুনি পুকুরের ওপর ধাক্কা দেয় আর তোমাকে মারার পর আমাদের সুইমিং পুলে আরো রক্ত বেড়ে যাবে। মনুষ্যদের রক্ত খেতে খুব সুস্বাদু লাগে, আর এর রক্তে স্নান করে আমরা আরো শক্তিশালী হয়ে যাব। এদিকে রিমা চিন্তিত হয়ে
নিজের ভাইকে ফোন লাগাতে থাকে। ভাইয়ের ফোনে যখন সংযোগ করা যায় না তখন ওর বন্ধুদের ফোন করে আর গোটা ব্যাপারটা জানতে পারে, যেটা শুনে তোমরা সবাই আমার দাদাকে মরার জন্য ছেড়ে চলে আসলে। বোন, আমরা চেষ্টা করতে চেয়েছিলাম কিন্তু ভূতের ভয়ে আমরা কিছুই করতে পারলাম না। আমাদের ক্ষমা করে দিও। তোমাদের সবাইকে দাদা বলতে আমার লজ্জা করছে। খবরদার যদি আমাকে বোন বলে ডেকেছো। প্লিজ প্লিজ বোন, এরকম কিছু বলো না তুমি। তাহলে আর কি বলি আমি? আমার দাদাই আমার সারা পৃথিবী, আর ওকেও তোমাদের কারণে আমি হারিয়ে ফেললাম। এই কথা বলে রিমা ফোন রেখে দেয়। রিমার কথা শুনে তিন বন্ধু আগামী দিন জঙ্গলে গিয়ে বিবেককে বাঁচানোর কথা ভাবে। ইয়ার, আমরা ভূতের মুখোমুখি কি করে হব? আমি একটা তান্ত্রিককে জানি যে ভূতদের থেকে বাঁচার জন্য তাবিজ তৈরি করে। তাহলে ঠিক আছে বন্ধুরা, কালকেই আমরা তান্ত্রিকের কাছে যাব। পরের দিনই তিন বন্ধু মিলে তান্ত্রিক বাবার কাছে গেল তাবিজ নিয়ে আসার জন্য। জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। সেই সময় পথিমধ্যে ঝড় নামে। তার থেকে বাঁচার জন্য তরুণের পকেট থেকে তাবিজ পড়ে যায়, কিন্তু ও জানতেই পারে না। ইয়ার, আমরা মোটামুটি এই পুকুরের কাছেই পৌঁছে গেছি। হ্যাঁ, আর কিছুক্ষণ আগেই ভূতের ওই পুলটা রয়েছে। তিন বন্ধুর জঙ্গলে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। ওরা যেমন যেমন এগোতে থাকে সন্ধ্যের অন্ধকারও ক্রমশ নেমে আসতে থাকে এবং ক্রমশ অন্ধকার বাড়তেই থাকে। হঠাৎ ভূতের সর্দার ওদের সামনে এসে দাঁড়ায়। এইটা দেখে ওদের দম বন্ধ হয়ে যায়। তরুণ, তাড়াতাড়ি ওই তাবিজটা বার কর। হ্যাঁ তরুণ, না হলে আমাকে মেরে ফেলবে। তরুণ নিজের পকেট চেক করে এবং ও তাবিজটাকে পায় না সেখানে। তখন ভয় পেয়ে গিয়ে ও নিজের সব পকেটগুলো চেক করতে থাকে, কিন্তু তাবিজ সে খুঁজে পায় না। আরে ভাই, তাবিজ খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে ঝড়ের মধ্যে কোথাও উড়ে চলে গেছে। এই কথা শুনে তরুণ আর ওর বন্ধুদের অবস্থা আরো খারাপ হয়ে যায়, আর ভূতটা ভীষণ জোরে জোরে হাসতে থাকে। এই দেখে ওর বন্ধুরা ভয়ে পালাতে থাকে। তরুণও দৌড় শুরু করে দেয়। তখন ওর পা একটা গর্তের মধ্যে আটকে যায়। তরুণ, তাড়াতাড়ি পালা, না হলে ভূত তোকেও মেরে ফেলবে। আরে ভাই, আমার পায়ে গর্তে ফেসে গেছে, আমি কি করে পালাবো? তাড়াতাড়ি তোর পাটা বার কর তরুণ, আর পালা, না হলে আমরা কিন্তু চলে যাব। এ আমাদেরও মেরে ফেলবে। আর তখনই ভূত তরুণের কাঁধের ওপর বসে গলা টিপতে শুরু করে। তরুণ খুব ভয় পেয়ে যায় আর তারপরে উঠিয়ে নিয়ে গিয়ে নিজেদের ডেরায় নিয়ে যায় আর ভূতেদের সমর্পণ করে। সর্দার, তুমি তো একদম কামাল করে দিয়েছো। প্রত্যেক দিন একটা করে এরকম মানুষ নিয়ে আসুন, আর আমরা এরকম একটা করে পুল পার্টি করতে থাকি। তারপরে এই দুই বন্ধু গ্রামে পৌঁছে সমস্ত ঘটনা গ্রামের লোকেদেরকে বর্ণনা করে, আর এই ঘটনা গোটা গ্রামে প্রচার হয়ে যায়। ওই জঙ্গলের রাস্তার পুলে ভূতের কবজা রয়েছে। শোনো, রাতে ওখানে যাওয়াটা ঠিক হবে না, ওই পুলটা ভুতুড়ে হয়ে গেছে। ভাই, এখন জল কোথা থেকে আনবো? আমরা সবাই মিলে অন্য পুকুরের গর্ত করে নেব। এই কথাটা রিমা জানতে পারে। তখন ও নিশ্চিত হতে পারে। আমি অবশ্যই যাব আমার দাদা আর তরুণ দাদাকে বাঁচানোর জন্য। আর ঠিক তারপরের দিন তান্ত্রিক বাবাকে নিজের সঙ্গে নিয়ে জঙ্গলে ওই পুলের কাছে পৌঁছে যায়। বাবা, আমরা ওই ভূতের পুলে পৌঁছে গেছি, এবার আপনি কিছু করুন। হ্যাঁ খুকি, আমি এক্ষুনি উপায় বার করছি। তান্ত্রিক পুলের পাশে বসে লেবু কেটে তন্ত্রমন্ত্রের সামগ্রী নিয়ে বসে পড়েন। ঠিক সেই সময় ওখানে ভূতের সর্দার এসে পৌঁছয়। বাবা, কি ব্যাপার, রোজ রোজ আমরা মানবদের পার্টি করার সুযোগ পাচ্ছি, তাও আবার মানব নিজেই হেঁটে চলে আসছে। এটা তো দারুণই মজার বিষয়। আমার দাদাদেরকে ছেড়ে দাও, না হলে তোমাদের সবাইকে মেরে ফেলবো। আমাকে ভয় দেখাচ্ছিস? এবার তুই মরবি আর আমরা পার্টি করব। তান্ত্রিক তার তন্ত্রবিদ্যা শুরু করে দেন আর ও ভূতের ওপর মন্ত্র পড়া শুরু করে দেয়। ভূতের কষ্ট হতে থাকে আর ও চেঁচাতে চেঁচাতে বলে, তান্ত্রিক, আমি তোকে প্রাণে মেরে ফেলবো। এই বলে এসে বাকি সব ভূতেদের ডেকে নেয়। আমার গোষ্ঠীর ভূতেরা, তাড়াতাড়ি এখানে এসো।
সব ভূতেরা এখানে হাওয়ায় উড়তে উড়তে এসে পৌঁছয়। ও সর্দার, আমরা আজকে আবার পার্টি করব। হ্যাঁ, কিন্তু আগে এই তন্ত্রবিদ্যাকে বন্ধ করাও। আপনি চিন্তা করবেন না সর্দার, আমরা এক্ষুনি তান্ত্রিককে মজা দেখিয়ে দিচ্ছি। সব ভূতেরা চেষ্টা করতে থাকে তান্ত্রিকের পুজো ভঙ্গ করার জন্য, কিন্তু করতে পারে না ওরা। তারপরে তান্ত্রিক তার পুজো শেষ করে ওদের ওপর মন্ত্র পড়ে ওদেরকে নিশ্চিহ্ন করে দেয়। বাবা, বাবা, আমার দাদা আর তরুণ দাদা কোথায়? ওদেরকে খুঁজে ফিরিয়ে আনো। খুকি, ভূত ওদেরকে মেরে ফেলেছে আর এখন ফেরত আসতে পারবে না। এই কথা শুনে রিমা কাঁদতে শুরু করে। ঠিক সেই সময় গ্রামবাসীরা ওখানে এসে পৌঁছয়। খুকি, তুমি সত্যি খুব বড় কাজ করেছো। এই পুলটাকে ভূতদের থেকে মুক্তি দিয়ে দিয়েছো। মা, তুমি কেঁদো না, তুমি আমাদের মেয়ে হয়ে থাকবে। তারপরে গ্রামবাসীরা রিমা আর বাবাকে অনেক অনেক ধন্যবাদ দেয়, আর রিমা ওই গ্রামের কন্যা হিসাবেই বাস করতে থাকে। রামপুর গ্রামের বাজারে কালুর একটা পকোড়ার ঠেলা রয়েছে, আর তার থেকে একটু দূরেই বীরজুর একটা ঠেলা লাগানো রয়েছে। কালুর ঠেলার সামনে অনেক জনের ভিড় সব সময় লেগেই থাকতো, আর যখন কি বীরজুর ঠেলার কাছে অনেক কষ্টে 2-3 জনই গ্রাহক এসে জুটো, আর এরকম রোজই হয়ে থাকতো। বীরজু কালুর ঠেলার কাছে এতজন ভিড় দেখে খুবই বিরক্ত হয়ে যেত। হায় ভগবান, কালুর পাকৌড়াতে এমন কি আছে যে সব সময় ভিড় লেগে থাকে? আমার এখানেও এরকম ভিড় জুটিয়ে দিন ভগবান। আমার এখানে ওরকম ভিড় জোটানোর জন্য নিজেকেই এখন কিছু করতে হবে। রাতে বীরজু আর নন্দা বসে খাবার খাচ্ছিল। তখন নন্দা বীরজুকে উদাস দেখে বলল, কি হয়েছে গো? তোমায় ভীষণ চিন্তায় দেখাচ্ছে। হ্যাঁ, দোকানটা যেন ঠিক মতো চলছে না। কালু পাকৌড়াওয়ালার ওখানে তো প্রচুর ভিড় লেগে থাকে, আর আমার এখানে 2-4 জন মাত্র খরিদ্দার। সেই জন্য আমি খুবই চিন্তিত। এই কারণের জন্য তুমি চিন্তায় আছো? তোমাকে এটা ছোট কারণ মনে হচ্ছে? হ্যাঁ, আমি থাকতে এই কারণটা একেবারেই ছোট। সেটা কি করে? কাল থেকে আমি তোমার সাথে ঠেলা নিয়ে যাব, আর পকোড়া আমি বিক্রি করব। তার মানে? তার মানে এই, কাল থেকে আমাদের ঠেলাতে ভীষণ ভিড় হবে, আর কালুর ঠেলাতে 2-4 জন গ্রাহকই দেখতে পাওয়া যাবে। কিন্তু এটা কিভাবে সম্ভব হবে? তুমি ভুলে গেলে যে যতই বড় হোক না কেন তার দুর্বলতা মহিলাই হয়, আর আমিও তো একজন মহিলা। কাল দেখো আমার কামাল। পরের দিন নন্দা বীরজুর সঙ্গে তার ঠেলার কাছে চলে গেল। কালুর ঠেলার কাছে পকোড়া নেওয়ার জন্য অনেক ভিড় দাঁড়িয়েছিল। ভিড়ের মধ্যে একজন গ্রাহক নন্দাকে দেখতে পেল। আরে দেখো বাবু মশাইরা, ওখানে কি সুন্দর মহিলা পাকোড়া বিক্রি করছে। চলো চলো সবাই ওখানে গিয়ে পাকোড়া খাই। চলো চলো চলো। নন্দাকে দেখে ওখানের সবাই বীরজুর ঠেলার কাছে এসে চলে এলো। নিজের গ্রাহকদের বীরজুর ঠেলার কাছে দেখে কালু অনেক রেগে গেল। অনেকগুলো গ্রাহককে একসঙ্গে পেয়ে বীরজু অনেক খুশি হয়ে গেল। শুনুন ম্যাডাম, আমাকে 20 টাকার পকোড়া দিয়ে দিন। আমার কাছে 80 টাকা খুচরো নেই। আরে তাহলে পুরো 100 টাকার পকোড়া দিয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই বীরজুর ঠেলা থেকে সমস্ত পকোড়া বিক্রি হয়ে গেল, আর আজ আমদানিও খুব ভালোই হলো। কিন্তু এই কথাটা কালুর একটু ভালো লাগলো না। পরের দিনও বীরজুর পকোড়ার ঠেলায় নন্দা আবার এসে পকোড়া বানাতে লাগলো, আর কিছুক্ষণ পরেই নন্দাকে দেখে ভিড় এসে ছুটে পড়লো। ম্যাডাম জি, আজকে প্রথম দিন এসছেন মনে হচ্ছে। আমরা তো কখনো আগে আপনাকে এখানে দেখিনি। হ্যাঁ বলুন, আপনাকে কত টাকার দেব? আমাকে দিয়ে দিন যতটা আপনার ইচ্ছে করে। আর ঠেলাটা নিয়ে তো আপনি রোজ আসবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, আমি রোজ আসবো, আপনিও রোজই আসবেন। হ্যাঁ। কিছুদিনের মধ্যে কালুর যতগুলো গ্রাহক ছিল তারা সবাই বীরজুর ঠেলায় আসতে শুরু করলো। এটা দেখে কালুর খুব ঈর্ষা হতে লাগলো। এর কিছু একটা করতে হবে, না হলে তো আমি নষ্ট হয়ে যাব। সেই সময় কালুর ঠেলার কাছে দুটো বদমাশ ভোলা আর জুগনু পকোড়া খেতে আসে। এসো জুগনু দাদা, এসো 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 ভোলা দাদা, এসো এসো এসো, বলো কি সেবা করতে পারি? আরে ভাই, 2 প্লেট গরম পাকোড়া দে। এক্ষুনি করে দিচ্ছি, আমি এক্ষুনি করে দিচ্ছি। আরে ভোলা, আর টাকা তো একবার, কি সুন্দর মহিলা পাকোড়া বিক্রি করছে। ওর মোলায়েম হাত দিয়ে পকোড়া খেতে কি মজাই না আসবে। এই নাও জুগনু দাদা, ভোলা দাদা, তোমার পকোড়া একদম তৈরি হয়ে গেছে। আরে ওই পাকোড়া তুই নিজের কাছেই রেখে দে। নিজেই বানা নিজেই খা। আমরা তো ওখানে যাচ্ছি নরম নরম হাত দিয়ে গরম গরম পকোড়া খেতে। শুনছো গো, তুমি না বাজার থেকে বেসন নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে।
আসুন আসুন সাহেব, বলুন কত টাকা দেব? আর দিয়ে দিন না 2-4 প্লেট। 2 না 4 প্লেট? 4 প্লেট। 2 প্লেটে পাকোড়া আর বাকি 2 প্লেটে ভালোবাসা। মুখটা সামলে কথা বলুন। মুখ তো আমি সামলে নেব, আর আমাকে কিন্তু আপনি সামলে নেবেন। এই থাপ্পড়ের শব্দটা তুমি শুনতে পাবে। ছাড়বো না তোকে, দেখে নেবো তোকে। নন্দাকে হুমকি দিয়ে দুটো বদমাশ জগনু আর ভোলা ওখান থেকে চলে গেল। নন্দা খুব চিন্তায় পড়ে গেল। তখন বীর আসে, সে নন্দাকে চিন্তিত দেখে প্রশ্ন করতে থাকে। কি ব্যাপার নন্দা, একটু চিন্তিত মনে হচ্ছে? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে দুটো বদমাশ এসেছিল, ওরা আমায় বিরক্ত করেছিল। ওরা বিরক্ত করেছে? হ্যাঁ। তখন তুমি কি করলে? আমি ওই শয়তানগুলোকে কষিয়ে চড় মেরেছি, কিন্তু ওই শয়তানগুলো আমাকে দেখে নেবো বলে হুমকি দিয়ে গেছে। এখন আমি কি করব? তুমি চিন্তা করো না, এরকম শয়তানদের শিক্ষা না আমি ভালো করে দিতে জানি। দুটো বদমাশ নিজের আড্ডায় বসে আছে। তখন জুগনুর নন্দার হাতের চটটার কথা মনে পড়ে যায়, আর সে প্রতিশোধ নেওয়ার জন্য একেবারে অস্থির হয়ে যায়। কালু পকোড়াওয়ালা ওখানে চলে আসে আর আগুনে ঘি দেওয়ার কাজ করতে থাকে। রাম রাম জুগনু দাদা। হ্যাঁ বলো, এখানে কি মনে করে কালু? আমি তো আপনার হালচাল জিজ্ঞেস করতে এসেছিলাম। চড় খাওয়ার পর আপনি অনেকদিন হয়ে গেল পকোড়া খেতে আসেননি। আরে বাজে কথা বন্ধ কর, এখন সত্যি করে বল কি কারণে এসেছিস? বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট হয়, শত্রুদের শত্রু বন্ধু হয়। যে তোমাকে তোমার গালে চড় মেরেছিল না, সে আমারও ব্যবসায় চড় মেরে গেছে। তুমি তাই এমন প্রতিশোধ নাও যেন ও কাউকে নিজের মুখ না দেখাতে পারে। ও প্রত্যেক পূর্ণিমার রাতে মন্দির থেকে ঘরে একাই যায়। আজই পূর্ণিমা, তুমি রাস্তাতেই ওর কাজ শেষ করে দিও। আজ পূর্ণিমার রাত। নন্দা মন্দির থেকে দর্শন করে একাই নিজের বাড়ির দিকে চলতে লাগে। তখন দুটো বদমাশ জগনু আর ভোলা নন্দার রাস্তা থামিয়ে দেয়। নন্দার বুঝতে একটু দেরি হলো না, ও নিজের সম্মান বাঁচানোর জন্য ওখান থেকে দৌড়তে শুরু করে। আর দুটো বদমাশ নন্দার পিছু করতে লাগে। বাঁচাও বাঁচাও বাঁচাও! নন্দা দৌড়ে চলেছে আর দুটো বদমাশ ওর পিছু করে চলেছে। দৌড়তে দৌড়তে নন্দা অনেক হাঁপিয়ে গেছে, আর দুটো বদমাশ নন্দার অনেক কাছে চলে এসেছে। বাঁচার আর কোনো রাস্তা না দেখে নন্দা দূরে একটা কুয়ো দেখতে পায়, আর ও কিছু কথা না ভেবে চিনতে নন্দা ওর মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। জগনুর সঙ্গে শত্রুতার পরিণাম এটাই হয়। বলা, যখন ওই মহিলা ঠিক সময় ঘরে পৌঁছবে না, তখন ওর বাড়ির লোক ওকে খুঁজতে বেরোবে, আর যখন ওর লাশটা কুয়ো থেকে পাবে, তখন গ্রামের মধ্যে নানান রকম কথা উঠবে, ঠিক না? হ্যাঁ, আর কেউ জানতেও পারবে না যে ও আমাদের জন্য বলেছে। এটা কি হচ্ছে রে? আমি তো কিছু বুঝতে পারছি না। তোর মৃত্যু। বদলা বদলা। তোদের জন্য আমি কুয়োতে পড়ে নিজের প্রাণ দিয়েছি, এবার আমি তোদেরকে ছাড়বো না। আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে। কিন্তু কালু পকোড়াওয়ালা আমাদের ঘুষ দিয়েছিল যাতে আমরা আপনার পিছু করতে পারি। তোমাদের পরে এবার ওকেও মরতে হবে। বাঁচাও বাঁচাও বাঁচাও! কালু পকোড়াওয়ালা, এবার তোর পালা। কে? তোর মৃত্যু। চিনতে পেরেছিস? আমি হচ্ছি নন্দা, বিরজু পকোড়াওয়ালার বউ। তোর জন্য আমি মরে গেছিলাম। আমার জন্য আপনার মৃত্যু হয়ে গেছে? আমি কিছু ঠিক বুঝলাম না। মরার আগে জুগনু আর ভোলা আমায় সবকিছু বলে দিয়েছে। তাহলে কি ওরা দুজন? হ্যাঁ, ওরা দুজনই মরে গেছে। আমি এক্ষুনি ওদেরকে মেরে আসছি। এবার তোর পালা। আমাকে মেরো না, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। বাঁচাও বাঁচাও! থামুন ডাইনি দিদি,
আমি আপনার সব কথা শুনে নিয়েছি। আপনার সাথে সত্যি খুব অন্যায় হয়েছে। হ্যাঁ, আর এই জন্যই আজ কালুকে মরতে হবে। ডাইনি আন্টি, তুমি আমার বাবাকে মেরে ফেলো, কিন্তু তুমি কি চাও যে আমাদের সাথেও অন্যায় হোক? তোমাদের সাথে অন্যায় কি করে হবে? তুমি যদি আমার বাবাকে মেরে দাও তাহলে আমি তো কোনো কারণেই অনাথ হয়ে যাব, তাই না? প্লিজ আমাদেরকে অনাথ করো না, আমার বাবাকে ছেড়ে দাও। শোন মা, আমি তোকে অনাথ করতে চাই না, এই জন্য এই পাপিটাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা শর্ত আছে। আমি সব শর্ত মানতে রাজি আছি। ঠিক আছে, তাহলে কাল সকালে আমার স্বামীকে নিয়ে এসে কুয়োতে চলে আসবি, আর কুয়ো থেকে আমার বডি বের করে তার অগ্নিদাহ করবি। অগ্নিদাহ হওয়া মাত্রই আমি মুক্তি পেয়ে যাব। চিতায় আগুন লাগা মাত্রই নন্দার আত্মা শেষমেশ মুক্তি পেয়ে গেল। বিদায়, বিদায়। আপনাদের এই ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, ভিডিওটা লাইক এবং শেয়ার করতে ভুলে যাবেন না। ধন্যবাদ।